গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের মৃন্ময়ী, তৃতীয় পর্ব। রাত 1:30 বাজে। বেশিরভাগ মানুষের জন্যই গভীর রাত, আমার জন্য রজনীর শুরু। ডিজাইনের মূল কাজগুলো আমি এই সময় শুরু করি। আগামীকাল ডুপ্লেক্স বিল্ডিংয়ের ফটোগ্রাফ দিয়ে করা একটা কোলাজ জমা দিতে হবে। বিল্ডিংয়ের ফটোগ্রাফ সাজানো হয়েছে, এদের মাঝখানে ফাঁক ভরার জন্য রং দিতে হবে। রং তৈরির কাজটা রাত যত গভীর হয় তত ভালো হয়। দিন হলো কাজের সময়, প্রয়োজনের কাজ, যেমন ব্যবসা বাণিজ্য, অফিস আদালত। রাত হলো অপ্রয়োজনের কাজের সময়। কবিতা লেখা হবে, ছবি আঁকা হবে। ঔপন্যাসিক চোখ বন্ধ করে তার চরিত্রদের নিয়ে খেলা করবেন। সাধুসন্তরা বসবেন ধ্যানে। জীবনানন্দ দাশ নিশ্চয়ই চৈত্র মাসের দুপুরে গরমে ঘামতে ঘামতে লেখেননি, এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি, সারা রাত দক্ষিণা বাতাসে, আকাশের চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনি, কাহারে সে ডাকে। আমার ধারণা এই লাইনগুলো তিনি লিখেছেন মধ্যরাত পার করে। তখন চারদিকে শুনশান নীরবতা। বরিশালে তার বাড়ির পাশের বাঁশঝাড়ের বাঁশপাতা বাতাসে কাঁপছে এবং তিনি কল্পনায় বনের ভিতর ঘাই হরিণীর ডাক স্পষ্ট শুনতে পাচ্ছেন। আচ্ছা, ঘাই হরিণী ব্যাপারটা কি? চিত্রা হরিণ, সাম্বা হরিণ আছে, ঘাই হরিণ কোত্থেকে এসেছে? ঘাই কি নাম নাকি বিশেষণ? কাউসার স্যার ক্লাসের ব্ল্যাকবোর্ডে বড় বড় করে তার টেলিফোন নাম্বার লিখে বলেছিলেন, ডিজাইন সংক্রান্ত কোনো জটিলতায় তোমরা যদি পড়ো তাহলে এই নাম্বারে যে কোনো সময় আমাকে টেলিফোন করতে পারো। রাত 2টা, 3টা, 4টা, কোনো সমস্যা নেই। আমি এখন ডিজাইন সংক্রান্ত জটিলতাতেই পড়েছি। মাথার ভিতর থেকে ঘাই শব্দ দূর না করা পর্যন্ত কাজে মন দিতে পারছি না। কাজেই স্যারকে টেলিফোন করার অধিকার আমার আছে। আমি ছোট্ট নিঃশ্বাস ফেললাম। অধিকার কাজে লাগানো ঠিক হবে না, সব অধিকার কাজে লাগাতে নেই, তার চেয়ে মন অন্যদিকে নেবার ব্যবস্থা করা হোক। আমি হাতে রিমোট কন্ট্রোল নিয়ে সিডি প্লেয়ার চালু করলাম। ঝড় বৃষ্টির একটা সিডি চালু হয়ে গেল। এই সিডিটা জন্মদিনে ফরিদা আমাকে দিয়েছে। গান বাজনা কিছু নেই, শুধুই সাউন্ড এফেক্ট। বাতাসের শব্দ, বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বজ্রপাতও হচ্ছে। স্টুডিওতে তৈরি শব্দ না, মন্টানার এক বনের ভিতরে রেকর্ড করা ঝড়ের শব্দ। সিডির গায়ে সেরকমই লেখা, শুনতে ভালো লাগে। টেলিফোন বাজছে। আমি ঘড়ির দিকে তাকালাম। 1:40। এত রাতে টেলিফোন করার মতো আমার কেউ নেই। ট্রাঙ্ক কল হবার সম্ভাবনা। রিসিভার তুলতেই মার আবদারি গলা শোনা গেল, মৃ, আজ আমি তোর সঙ্গে ঘুমাবো। আমি বললাম, আচ্ছা। টেলিফোনের রিং পেয়ে কি ভেবেছিলি? কিছু ভাবিনি মা। পাশের কামরা থেকে আমি টেলিফোন করেছি, এটা নিশ্চয়ই ভাবিসনি? না, তা ভাবিনি। আমার ঘরে ঘুমোলে চাইলে চলে এসো। তবে আমাকে বিরক্ত করতে পারবে না। তুমি ঘুমাবে তোমার মতো, আমি বাতি জ্বালিয়ে কাজ করব। মৃ, তোর ঘর থেকে ঝড়ের শব্দ আসছে কেন? ঝড়ের সিডি বাজছে, এই জন্য ঝড়ের শব্দ। ঝড়ের সিডি আবার কি? এসে শুনে যাও। কি এক্সপ্লেন করতে পারবো না। তুই এত বিরক্ত হচ্ছিস কেন? সবাই দেখি আমার কথা শুনলে বিরক্ত হয়। আমার বাবা মার ফ্যামিলির সবাই হয়, তোর বাবা হয়, তুই হোস, ব্যাপার কি? টেলিফোনে এত কথা শুনতে ভালো লাগছে না মা, তুমি আসতে চাইলে চলে আসো। আমার তো টেলিফোনে কথাবার্তা চালাতে খুবই ভালো লাগছে। খুব যারা ঘনিষ্ঠ তাদের মাঝে মাঝে উচিত টেলিফোনে কথা বলা। টেলিফোনে গলার শব্দ বদলে যায় তো, পরিচিত জনকে তখন মনে হয় অপরিচিত। খুব পরিচিত জনের সঙ্গে কথা বলা যায়, মোটামুটি পরিচিত জনের সঙ্গে তার চেয়ে বেশি কথা বলা যায়। হ্যালো, তুই কি টেলিফোন রেখে দিয়েছিস? না। মা গলার আওয়াজ নামিয়ে ফিসফিস পর্যায়ে নিয়ে এসে বললেন, তোকে টেলিফোন করার সময় মজার একটা কাণ্ড হয়েছে। তোর বাবা হঠাৎ ঘরে ঢুকেছে, কিছুক্ষণ ভুরু টুরু কুচকে আমার দিকে তাকিয়ে থেকে চলে গেছে। এতে মজার কি হলো? ওমা, মজার না?
তোর বাবা ভাবছে গভীর রাতে হাসি হাসি মুখে কার সঙ্গে কথা। রহস্যটা কি? তোর বাবার মনে একটা কিন্তু তৈরি হয়েছে। বাবার মনে এত সহজে কিন্তু তৈরি হয় না। বাবা এত রাত পর্যন্ত জেগে আছে কেন? কয়েক রাত ধরেই তো এই অবস্থা। ঘুমাচ্ছে না, জেগে থাকছে। একটু পরপর বিছানা থেকে উঠে পানি খায়, কিছুক্ষণ বই পড়ার চেষ্টা করে, কিছুক্ষণ লেখার টেবিলে বসে হিসাব নিকাশ করে, বাকি সময়টা বারান্দায় হাঁটাহাঁটি করে। কি ব্যাপার, তুমি কিছু জিজ্ঞেস করনি? না, আমি কোনো প্রশ্ন করলেই তো তোর বাবা রেগে যায়। কি দরকার তাকে রাগিয়ে? মৃ, তোর সিডি বন্ধ হয়ে গেছে, আবার দে। টেলিফোনে শুনছি তো, আওয়াজটা রিয়েল মনে হচ্ছে। মনে হচ্ছে সত্যি সত্যি ঝড় হচ্ছে। একটু আগে যে মট করে শব্দ হলো, সেটা কি গাছ ভাঙার শব্দ? টেলিফোনে না শুনে সিডি প্লেয়ারের সামনে বসে যখন শুনবো, তখন আর রিয়েল মনে হবে না। এটা নিয়ে তোর সঙ্গে বাজি ধরতে পারি। মা শোনো, টেলিফোন কানের কাছে ধরে ধরে কান ব্যথা করছে। তুমি আসতে চাইলে আসো, একটাই শর্ত, আমাকে বিরক্ত করতে পারবে না। আমি টেলিফোন নামিয়ে রেখে হতাশ নিঃশ্বাস ফেললাম। আজ রাতের কাজের এখানেই ইতি। মা আমার ঘরে এসে সুবোধ বালিকার মতো ঘুমিয়ে পড়বেন, তা কখনো হবে না। তার প্রধান চেষ্টাই থাকবে আমার সঙ্গে গল্প করা। সেই সব গল্পের কোনো আগামাথা নেই। একটা জায়গা থেকে আরেক জায়গার গল্পগুলো লাফিয়ে যাবে। ইদানিং গল্পের নতুন এক প্রশাখা যুক্ত হয়েছে। প্যাকেজ নাটক বানায় এমন একজন মাকে বলেছে তার নাটকে বড় খালার ভূমিকায় অভিনয় করতে। ভদ্রলোক নাটকের স্ক্রিপ্টও মাকে দিয়েছেন। মার সব গল্প এখন বড় খালার চরিত্রে গিয়ে পড়েছে। কিছু কিছু মানুষের মনে হয় মনের বয়স বাড়ে না। কিশোরী অবস্থায় মার মন যেমন ছিল, এখনও সেরকমই আছে। শরীর বুড়িয়ে যাচ্ছে, চামড়ায় ভাঁজ পড়ছে, চোখের নিচ ঝুলে পড়েছে, মাথার চুল পাকতে শুরু করছে। মা নানান রকম ক্রিম ঘষাঘষি শুরু করেছেন, ভিটামিন ই ক্রিম, জয়পুরের মাটি দিয়ে মার ট্রিটমেন্ট, চন্দন বাটার প্রলেপ। জিনিসগুলো যে একেবারেই কাজ করছে না তা না। মাঝে মাঝে মার বয়স খুবই কম মনে হয়। কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী, কিংবা ইউনিভার্সিটিতে সদ্য ভর্তি হয়েছে এরকম মনে হয়। তবে ব্যাপারটা খুবই অল্প সময়ের জন্য ঘটে। আমার ধারণা এটা প্রকৃতির একটা খেলা। প্রকৃতি মাঝে মাঝে বয়স্ক মানুষের চেহারা থেকে বয়সের সব চিহ্ন সরিয়ে কিছুক্ষণের জন্য তারুণ্য দিয়ে এক ধরনের বিভ্রম তৈরি করে। বিভ্রম তৈরির খেলা প্রকৃতির খুবই প্রিয় খেলা। মার এর মধ্যে চলে আসার কথা, তিনি আসছেন না। হয়তো মত বদলেছেন, টেলিফোন রিসিভার হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছেন। আমি হাতের রং মুছে বারান্দায় এসে দাঁড়ালাম। বারান্দার শেষ মাথায় বেতের চেয়ারে পা তুলে বাবা বসে আছেন। তাকে আসবাবপত্রের মতো মনে হচ্ছে। কাউসার স্যার ক্লাসে বলেছেন, চোখ খোলা রাখবে, যা দেখবে চোখ খোলা রেখে দেখবে, তাহলে বুঝবে ফার্নিচারকে মাঝে মাঝে জীবন্ত মনে হবে, আবার কিছু কিছু মানুষকে ফার্নিচার মনে হবে। স্যারের অনেক কথাই ঠিক না, তবে একটা কথা 100 ভাগ ঠিক। মানুষ নিজেকে কন্ডিশন করে নিতে পছন্দ করে। বারান্দার শেষ মাথায় 3টা বেতের চেয়ার আছে। বাবা বসে আছেন মাঝেরটায়। এই চেয়ার ছাড়া তাকে কখনো অন্য চেয়ারে আমি বসতে দেখিনি। আমি এগিয়ে গেলাম। বাবা আমাকে দেখে নড়ে চড়ে বসলেন। তিনি মনে হলো আমাকে আসতে দেখে খুশি হয়েছেন। অনিদ্রার রোগী যখন রাত জাগে, তখন যে কোনো জাগ্রত মানুষকে দেখে খুশি হয়। আমি হালকা গলায় বললাম, বাবা তোমার খবর কি? কোনো খবর নেই। ঘুম আসছে না? না। কেন ঘুম আসছে না? জানি না কেন আসছে না। ঘুমের ওষুধ খেয়েছ? 5 মিলিগ্রাম ডরমিকাম খেয়েছি। কিছুক্ষণের জন্য ঝিমঝিম ভাব এসেছিল, কেটে গেছে। কোনো বিশেষ কিছু নিয়ে তুমি কি টেনশন করছো? না। ব্যবসা ভালো চলছে? ভালো চলছে না, তবে টেনশন করার মতো কিছু না। বসবো তোমার পাশে? বস। তাহলে একটা কাজ করো বাবা, তুমি মাঝখানের চেয়ারটা ছেড়ে অন্য যে কোনো চেয়ারে বসো। মাঝখানের চেয়ারটা আমাকে ছেড়ে দাও। বাবা কোনো প্রশ্ন করলেন না, মাঝের চেয়ারটা ছেড়ে দিলেন। আমি বসতে বসতে বললাম, আজহার চাচার আনা কাফনের কাপড়টা কি তোমার মধ্যে কোনো সমস্যা তৈরি করেছে? না। আমার নিজের কিন্তু ধারণা করেছে।
তোমার ঘুম না হওয়া রোগ শুরু হয়েছে এরপরই। এক কাজ করো, কোনো ভিখারিকে কাপড়টা দিয়ে দাও। কাফনের কাপড় এটা বলে দিতে হবে না, বলো যে পাজামা পাঞ্জাবি বানানোর জন্য কাপড়। আজহার চাচার আনা এই বিশেষ বস্তুটা তুমি কেন সিরিয়াসলি নিচ্ছ? বাবা বিরক্ত গলায় বললেন, আজহার একটা গাধা, আমি কোন দুঃখে তার কথা সিরিয়াসলি নেব? গাধাটা গতকাল দুপুরে আমার অফিসে এসেছিল। কি বলতে এসেছিল জানিস? সে বনানী গোরস্থানে তার এবং তার স্ত্রীর কবরের জন্য জায়গা কিনেছে। 2 লাখ টাকা লেগেছে। মহা আনন্দে এই খবর দিতে এসেছে, যেন রাজ্য জয় করেছে। আমি বললাম, তার কাছে এই খবরটা গুরুত্বপূর্ণ বলেই তিনি এসেছেন। সবাই পৃথিবীটাকে দেখবে তার নিজের মতো করে। সেই দেখা ভুলও হতে পারে, আবার শুদ্ধও হতে পারে। তোমার বন্ধুর দৃষ্টিভঙ্গির জন্য তোমার রাগ করা সাজে না। উনি গোরস্থানে জায়গা কিনছেন, তাতে তুমি কেন রাখবে? বাবা থমথমে গলায় বললেন, আমি রাখব কারণ গাধাটা আমার জন্য জায়গা কিনতে চায়। আমার কাছে এসেছিল এই জন্য। জায়গার নাকি খুব টানাটানি, এখন না কিনলে পরে আর পাওয়া যাবে না। আজিমপুর গোরস্থানে যে অবস্থা হয়েছে, এখন আর জায়গা বিক্রি হচ্ছে না। ব্যাকডোর দিয়ে জায়গা কেনাও বন্ধ। কিনলে এখনই কিনতে হবে। তুমি কি বললে? আমি বলেছি, কবরের জন্য জায়গা কেনা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমার কবর কোথায় হবে সেটাও ঠিক করা হয়নি। দেশের বাড়িতে হতে পারে। আমি খুব কঠিন গলায় আজহারকে বলেছি, আমার কবরের জায়গা নিয়ে সে যেন মাথা না ঘামায়। উনি মাথা ঘামালে ঘামাক, তুমি মাথা ঘামিও না। তুমি তোমার মতো থাকো। তাই তো আছি। না, তা নেই। তুমি খুবই আপসেট হয়ে পড়েছ। এখন দয়া করে ডাউনসেট হও। ডাউনসেটটা কি? ডাউনসেট হলো আপসেটের উল্টাটা। বারান্দায় বসে না থেকে চোখে মুখে পানি দিয়ে শুয়ে পড়ো। আমি বাবার ডান হাতটা ধরে নিজের কোলে রাখলাম। তিনি মনে হলো একটু লজ্জা পেয়ে গেলেন। আমার কাছ থেকে এ ধরনের ব্যবহার পেয়ে তিনি অভ্যস্ত না। আমি আবারও বললাম, বাবা যাও, ঘুমোতে যাও। বাবা ক্লান্ত গলায় বললেন, বসি আরও কিছুক্ষণ। ঘুমের প্রথম স্পেলটা কেটে গেলে সমস্যা আছে। এখন বিছানা গেলে কাজের কাজ কিছু হবে না। তুই শুয়ে পড়। আমার ঘুমোতে দেরি আছে। প্রজেক্ট শেষ করতে হবে। কাল জমা দেবার শেষ দিন। রাত 3টায় ঘুমোতে গিয়ে সকাল 9টায় ক্লাস ধরতে অসুবিধা হয় না? না, হয় না। অভ্যাস হয়ে গেছে। কফি খাবে বাবা? মধ্যরাতের কফির অন্য এক মজা আছে। এমনিতে ঘুম হচ্ছে না, এর উপর কফি। বিষে বিষ ক্ষয়। হয়তো দেখবে কফি খেয়ে তোমার ঘুম পেয়ে যাবে। আমাদের নতুন একজন টিচার এসেছেন, কাউসার নাম। উনি সারাদিনে একটা সিগারেট খান। কখন খান জানো? ঠিক ঘুমোতে যাবার আগে। সিগারেট হচ্ছে তার ঘুমের ট্যাবলেট। সিগারেট অর্ধেক শেষ হবার আগেই ঘুমে তার চোখ জড়িয়ে যায়। এমনও হয়েছে জ্বলন্ত সিগারেট তার মুখে, তিনি ঘুমিয়ে পড়েছেন। সিগারেটের ছ্যাঁকা খেয়ে তার ঘুম ভেঙেছে। তোদের টিচাররা কি ক্লাসে এইসব গল্প করে? হ্যাঁ, করে। আমাদের ক্লাসগুলো অন্যরকম, ক্রিয়েটিভিটি ক্লাস। এখানে কোনো নিয়ম নেই। নিয়ম না থাকাটাই আমাদের নিয়ম। ভালো, যা কফি নিয়ে আয়। আমি উঠে দাঁড়ালাম। রান্নাঘরে যাবার আগে একতলায় ভাইয়ার ঘরে উকি দিলাম। ভাইয়া গভীর ঘুমে। তার ঘরের দরজা খোলা। সে কখনো দরজা বন্ধ করে ঘুমাবে না। দরজা জানলা বন্ধ করলেই তার কাছে নাকি মনে হয় ঘরের বন্ধ দরজা জানলা আর খোলা যাবে না, কোনো কারণে আটকে যাবে। এই মনে করে তার দম বন্ধ হয়ে আসে এবং একসময় নিঃশ্বাসের কষ্ট শুরু হয়। ভাইয়া জেগে থাকলে ভালো হতো। তাকে তার বন্ধুর কথা জিজ্ঞেস করতাম। নতুন কোনো অ্যাসাইনমেন্ট সে হাতে নিয়েছে কিনা, কত টাকার অ্যাসাইনমেন্ট। ছেলেটার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারলে মন্দ হতো না। আমি মনে মনে ঠিক করে ফেললাম, আবার কোনো দিন রাতে সে যদি ছাদে ঘুমোতে আসে, তাহলে তাকে কয়েক লাইন কবিতা শুনিয়ে বলবো, এর মানে কি বলুন তো? পুলিশ আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে ঠান্ডা মাথায় চিন্তা করে বলুন দেখি এই 2 লাইনের কি অর্থ। অলস মাছির শব্দে ভরে থাকে সকালের বিষণ্ণ সময়, পৃথিবীরে মায়াবী নদীর পাড়ের দেশ বলে মনে হয়। মগ ভর্তি কফি নিয়ে নিজের ঘরে ঢুকে দেখি বিছানায় এলোমেলো হয়ে মা ঘুমোচ্ছেন।
তাকে দেখে মনে হচ্ছে চিন্তা ভাবনাহীন কিশোরী এক মেয়ে বড় বোনের সঙ্গে ঘুমোতে এসেছে। তার আশা ছিল সে বোনের সঙ্গে স্কুলের কিছু মজার মজার কথা বলবে। আশা পূর্ণ হয়নি। বোন কাজ করছে। ছোট কিশোরীর বিছানায় শুয়ে শুয়ে অপেক্ষা করছে কখন বড় বোনের কাজ শেষ হবে, কখন বড় বোন বাতি নিভিয়ে বিছানায় আসবে। অপেক্ষা করতে করতে বেচারি ঘুমিয়ে পড়েছে। কোলাজের কাজ শেষ হলো রাত 3:30টায়। চোখে মুখে পানি দিয়ে বাতি নিভিয়ে আমি মার পাশে জায়গা করে শুয়ে পড়লাম। মা সহজ গলায় বললেন, ঝড়ের ক্যাসেটটা দিয়ে দে। ঝড় বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমাই। আমি বললাম, তুমি এতক্ষণ জেগেছিলে? ছিলাম। এতক্ষণ কি ঘুমের অভিনয় করছিলে? করছিলাম। অভিনয়টা ভালো হচ্ছে না। বড় খালার পাঠটা করলে মনে হয় ভালোই পারবো। কি বলিস? নাটকের অভিনয়ের কথা বাদ দাও। নাটক ছাড়া এরকম অভিনয় কি তুমি প্রায়ই করো? করি। তোর বাবা কিচ্ছু বুঝতে পারে না। আশ্চর্য তো। আশ্চর্য হবার কি আছে? মেয়ে হয়ে কেউ জন্মাবে আর অভিনয় করবে না, এটা হতেই পারে না। আমি কোনো অভিনয় করি না মা। তুই তাহলে মহা বিপদে পড়বি। বিপদে পড়লে পড়ব। আচ্ছা মা, দেখি তোমার কেমন বুদ্ধি। আমি কবিতার 2টি লাইন বলবো, তুমি এর কি অর্থ বলবে। মা বিরক্ত গলায় বললেন, ঘুমাতো। বুড়ো বয়সে বাংলার পরীক্ষা দিতে পারবো না। আহা, চেষ্টা করে দেখোই না। কবিতার লাইন 2টা হলো, অলস মাছির শব্দে ভরে থাকে সকালের বিষণ্ণ সময়, পৃথিবীরে মায়াবী নদীর পাড়ের দেশ বলে মনে হয়। মা হাই তুলতে তুলতে বললেন, জীবন্ত দাশের কবিতা না? মা হাই তুলতে তুলতে বললেন, জীবনানন্দ দাশের কবিতা না? অবসরের গান। এই কবিতার সবচেয়ে সুন্দর লাইনটা কি জানিস? সবচেয়ে সুন্দর লাইন, এখানে পালঙ্কে শুয়ে কাটিবে অনেক দিন জেগে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে। মা চোখ বন্ধ করে পাশ ফিরলেন। আমি অবাক হয়ে মার দিকে তাকিয়ে থাকলাম। মা ঘুমোচ্ছ? হ্যাঁ, ঘুমোচ্ছি। তুমি আমাকে খুবই অবাক করেছ। মাঝে মাঝে অবাক হওয়া খারাপ না। তুমি চোখ বন্ধ করে আছো কেন? এসো গল্প করি। রাত তো বেশি বাকি নেই। এসো গল্প করে রাতটা পার করে দেই। কি নিয়ে গল্প করবি? তোমার যা ইচ্ছা। বড় খালার যে রোলটা করতে চাচ্ছ সেটা নিয়েও কথা বলতে পারি। রোলটা কেমন? একটা মাত্র ডায়ালগ। আমি বসে উলের মোজা বানাচ্ছি। তখন নায়িকা এসে বলবে, খালা কার জন্য মোজা বানাচ্ছ? তার উত্তরে আমি বলবো, জানি না। তখন নায়িকা বলবে, তুমি মোজা বানাচ্ছ অথচ কার জন্য মোজা বানাচ্ছ জানো না, এটা কেমন কথা? তার উত্তরে আমি রহস্যময় হাসি হাসব। রহস্যময় হাসি প্র্যাকটিস করেছ? না, আমি দেখিয়ে দেব, কোনো সমস্যা নেই। মা চিন্তিত গলায় বললেন, রহস্যময় হাসি আমি নিজেও পারব। আসল সমস্যা অন্যখানে। উলের মোজা তো বানাতে পারি না। জীবনে কোনো দিন উলের কাটাই হাতে নেইনি। মোজা বানানো শিখে নাও। বয়স্ক মহিলারা সবাই উলের মোজা বানাতে পারে। ওদের কাছে গেলেই পারো। অভিনয় করছি এটা শুনে তোর বাবা আবার রাগ করবে না তো? তোমার শখ হয়েছে, তুমি অভিনয় করছো। বাবা তো এখানে রাগ করার কিছু নেই। বাবা যখন তার শখ মেটানোর জন্য কিছু করে তখন তো তুমি রাগ করো না। মা বিছানায় উঠে বসতে বসতে বললেন, পুরুষ এবং মহিলার মধ্যে কিছু পার্থক্য আছে। একজন পুরুষের রাগ করার যতটা অধিকার, একজন মেয়ের কিন্তু ততটা অধিকার নেই। তার মানে? মনে কর তোর বাবার হঠাৎ শখ হলো একটা চা বাগান কিনবে। সে কিনে ফেলল। আমাকে কিছুই বলল না। আমি কিন্তু তাতে রাগ করতে পারবো না। সে যদি সেই চা বাগানে তার অফিসের কোনো মহিলা কর্মচারীকে নিয়ে যায়, সপ্তাহে 2-1 দিন কাটিয়ে আসে, তাতেও কিন্তু আমি রাগ করতে পারবো না। কারণ সে গিয়েছে অফিসের কাজে। তাকে চিঠি লিখতে হবে। দেশের বাইরের যারা চা পাতা কিনবে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। অসংখ্য মানুষকে টেলিফোন করতে হবে। টেলিফোন রিসিভ করতে হবে। বাবা কি চা বাগান কিনেছে নাকি? উদাহরণ দিচ্ছি রে মা। উদাহরণ দিয়ে বোঝানোর জন্য চা বাগানের কথাটা বললাম। তোদের ইউনিভার্সিটির টিচাররা জটিল বিষয় উদাহরণ দিয়ে সহজ করে না? আমিও করেছি। মা হঠাৎ ফিক করে হেসে ফেলে বললেন, উদাহরণ দিয়ে বোঝানো নিয়ে খুবই অশ্লীল একটা জোক আছে। অশ্লীল হলেও দারুণ হাসির। তোর বিয়ে হোক, তারপর বলবো।
বিয়ে হোক আর না হোক তোমার মুখ থেকে অশ্লীল রসিকতা শোনার আমার কোনো ইচ্ছা নেই। মা আবার শুয়ে পড়লেন। আমি মায়ের গায়ে হাত রেখে বললাম, ঘাই হরিণী কি তুমি জানো? মা হাই তুলতে তুলতে বললেন, জানি, কিন্তু তোকে বলা যাবে না। ঘাই হরিণী ব্যাপারটাও অশ্লীল। মা হয়ে আমি মেয়ের সঙ্গে অশ্লীল কথা বলবো? ভাবিস কি তুই আমাকে? আমি কি জীবনানন্দ দাস? মা হঠাৎ বালিশে মুখ গুজে হাসতে শুরু করলেন। আমি বললাম, হাসছো কেন? হাসি আসছে, এই জন্য হাসছি। কেন হাসি আসছে জানতে পারি? তুই নাকি একজনের প্রেমে পড়েছিস, এই ভেবে হাসি আসছে। আমি বিরক্ত গলায় বললাম, আমি কারো প্রেমে পড়িনি, আর যদি পড়েও থাকি এখানে হাসির কি হলো? কোনো ছেলের প্রেমে পড়িসনি। আমাকে যে বলল তোদের একজন টিচারের সঙ্গে তোর প্রেম হয়েছে, সবাই তাকে গরু স্যার ডাকে। হি হি হি। হাসি থামাও তো মা, এসব কে বলেছে? ওই দিন ফরিদাদের বাসায় গিয়েছিলাম, সে বলল। আমি চুপ করে গেলাম। মার অনেক বিচিত্র স্বভাবের একটা হলো, আমার সব বান্ধবীর সঙ্গে তার খুব ভালো যোগাযোগ। তিনি নিয়মিত তাদের বাসায় যাবেন, সমবয়সীদের মতো হইচই করবেন এবং ব্যাপারটা আমার কাছ থেকে গোপন রাখবেন। মা হাসি থামিয়ে গম্ভীর গলায় বললেন, মৃন্ময়ী, তুই তোর গরু স্যারকে একদিন বাসায় নিয়ে আসিস তো। আমি লন থেকে কাঁচা ঘাস কেটে রাখব। হি হি হি। মা পাগলের মতো হাসছেন। আমি তার দিকে তাকিয়ে আছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে মা মানসিকভাবে পুরোপুরি সুস্থ না। মৃন্ময়ী, বলো। আমার মনে হচ্ছে তোর বিয়ে হবে আজহার সাহেবের ছেলের সঙ্গে। আমার সিক্স সেন্স তাই বলছে। বিয়েটা যেহেতু ঠিক হয়ে আছে, কাজেই গরু স্যারের সঙ্গে প্রেমটা না হলেই ভালো হয়। টিচার মানুষ হাফসল খাবে, কাজটা ঠিক হবে না। মা চুপ করো তো। এই রসিকতা মা প্রায়ই করে। আজহার চাচার ছেলেটাকে নিয়ে রসিকতা। ছেলেটা জড়ভরতের মতো, মানসিকভাবে হয়তোবা সামান্য অসুস্থ। কোথাও বসে আছে তো বসেই আছে, কোনো দিকে তাকিয়ে আছে তো তাকিয়েই আছে। ছোটোবেলায় আমাদের বাসায় আসতো, ঘরের কোনো অন্ধকার কোণ খুঁজে বসে থাকতো, কোনো প্রশ্ন করলে জবাব দিত না। শুধু যদি মা বলতেন, এই শোন, মৃন্ময়ীকে বিয়ে করবি, সে সঙ্গে সঙ্গে মাথা নেড়ে নরম গলায় বলতো, করব। মা হেসে ভেঙে পড়তেন। রাগে আমার গা জ্বলে যেত। এখনও রাগ লাগছে। মানুষের অসুস্থতা নিয়ে রসিকতা করার কোনো মানে হয় না। মা বললেন, তোর আজহার চাচার এই ছেলে তো খারাপ না, স্বামী হিসেবে আদর্শ হবে। যেখানে বসিয়ে রাখবি বসে থাকবে, তোর দিকে প্রেমপূর্ণ নয়নে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবে। খেতে দিলে খাবে, খেতে না দিলে খাবে না। হি হি হি। আমি কঠিন গলায় বললাম, মা প্লিজ হাসবে না। মা বললেন, আজহার সাহেবকে তোর বাবা চিনতে পারেনি। আজহার সাহেব কচ্ছপরাশি। কচ্ছপরাশির মানুষ একবার কোনো কিছু কামড়ে ধরলে ধরেই থাকবে। দেখিস, সে ঠিকই তোর বাবার কাছে কবরের জায়গা বিক্রি করবে। তোর সঙ্গেও তার ছেলের বিয়ে দিয়ে দেবে। আমার সঙ্গে কি তিনি তার ছেলের বিয়ে দিতে চাচ্ছেন? অবশ্যই চাচ্ছে। মা আবারও হাসি শুরু করলেন। তিনি কেন হাসছেন কে জানে। আমি যে পরিস্থিতিতে পড়েছি, সংবাদপত্রের ভাষায় তাকে বলা হয় বিব্রতকর পরিস্থিতি। যতটুকু বিব্রত বোধ করা উচিত তার চেয়ে বেশি বোধ করছি। চেষ্টা করছি আমাকে দেখে যেন আমার মানসিক অবস্থাটা বোঝা না যায়। এই অভিনয়টা আমি ভালো পারি, তবে সব দিন পারি না। আজ পারছি কি না বুঝতে পারছি না। ঘটনাটা এরকম। ক্লাস শেষ হয়েছে, আমি গাড়িতে উঠতে যাচ্ছি, পেছন থেকে কাউসার স্যার ডাকলেন, হ্যালো মিস। আমি পিছন ফিরলাম। স্যার বললেন, তুমি কোন দিকে যাচ্ছ? আমি বললাম, দিক বলতে পারবো না, বাসা যেদিকে সেদিকে যাচ্ছি। পথে আমাকে নামিয়ে দিতে পারবে? আমার মোটরসাইকেলের চাকা পাংচার হয়েছে। একটা এক্সট্রা চাকা আছে, চাকা কিভাবে বদলাতে হয় আমি জানি না। আমি বললাম, আসুন। আপনি কোথায় যাবেন বলুন, আপনাকে নামিয়ে দিচ্ছি। আমি কোথাও যাব না, তোমার সঙ্গে গাড়িতে উঠব। হঠাৎ কোথাও নেমে যেতে ইচ্ছে করলে নেমে যাব, আর যদি নেমে যেতে ইচ্ছা না করে তোমার সঙ্গে তোমাদের বাসায় যাব, এক কাপ চা খেয়ে আসব। স্যারের সঙ্গে কথাবার্তার এই পর্যায়ে হঠাৎ আমার অস্বস্তি লাগতে শুরু করলো।
নিঃশ্বাস দ্রুত পড়তে থাকলো, যদিও তার কোনোই কারণ নেই। কোনো অপরিচিত ভদ্রলোক আমার কাছে লিফট চাইছে না। যিনি লিফট চাইছেন তিনি আমার খুবই পরিচিত। তিনি হয়তো আজ আবার নতুন কোনো ধরনের কোনো খেলা খেলার চিন্তা করছেন। আবারও হয়তো সাইকোলজির কোনো পরীক্ষা হবে। পরীক্ষার এক পর্যায়ে আমি রেগে যাব এবং আমার নিজেকে ক্ষুদ্র ও তুচ্ছ মনে হবে। তোমার সঙ্গে যে তোমার বাসা পর্যন্ত যাবই তা নিশ্চিত করে বলতে পারছি না। পথে নেমে যেতে ইচ্ছে করলে নেমে যাব। আমি কথা বাড়ালাম না, চুপ করে রইলাম। ওনার যদি নেমে যেতে ইচ্ছা করে উনি নেমে যাবেন, এই কথা বারবার শোনানোর কিছু নাই। তবে একটি তরুণী মেয়ের সঙ্গে তার বাসায় যাবার জন্য গাড়িতে ওঠা এবং মাঝপথে হঠাৎ নেমে যাওয়া তরুণী মেয়েটির জন্য অপমানসূচক। মেয়েটি অপমানিত বোধ করবেই, আমি করব না। কারণ যে কোনো ঘটনা আমি যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি। যে সব কিছু যুক্তি দিয়ে দেখার চেষ্টা করে সে সহজে অপমানিত বোধ করে না, রাগ করে না। যুক্তিবিদ্যা মানুষকে যন্ত্রের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। মানুষ বদলাচ্ছে। নতুন শতকের মানুষ যন্ত্রের কাছাকাছি যাবে, এটাই স্বাভাবিক। মৃন্ময়ী, জি। আমি যখন বললাম তুমি কোন দিকে যাচ্ছ, তখন তুমি উত্তর দিলে দিক জানি না। উত্তরটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক হয়েছে, কারণ আমি দিক জানি না। স্থাপত্যবিদ্যার কোনো ছাত্রী বলবে দিক জানি না, এটা হতেই পারে না। সূর্য কোন দিকে উঠছে, কোন দিকে অস্ত যাচ্ছে, এটা তাকে সব সময় জানতে হবে। শীতের সময় সূর্য যে জায়গা থেকে উঠে গরমের সময় ঠিক সে জায়গা থেকে ওঠে না, সামান্য সরে যায়। বলতে পারবে কতটুকু সরে যায়? স্যার, আমরা তো এখন ক্লাসে বসে নেই, ক্লাসের বাইরে আছি। গাড়ির ভিতর বসেও যদি ভাইবা পরীক্ষা দেই তাহলে কিভাবে হবে? স্যার হেসে ফেললেন। আমি বললাম, আপনি সবসময় ক্লাসে বলেন আমি তোমাদের শিক্ষক না, আমি নিজেও একজন ছাত্র, কিন্তু আপনি কখনো ভুলতে পারেন না যে আপনি একজন শিক্ষক। আমি লক্ষ্য করেছি ক্লাসের বাইরেও আপনি সারাক্ষণই কোনো না কোনো প্রশ্ন করছেন। আর করব না। এখন ঠিক করে বলুন তো, আপনি কি সত্যি আমার সঙ্গে চা খেতে যাচ্ছেন, না পথে নেমে যাবেন? বুঝতে পারছি না। আচ্ছা, মনে করুন আমাদের ক্লাসেরই অন্য কোনো একটা ছেলে কিংবা মেয়ে গাড়িতে উঠতে যাচ্ছে, তখনও কি তাকে এসে বলতেন পথে আমাকে নামিয়ে দিতে পারবে, আমার মোটরসাইকেলের চাকা পাংচার হয়েছে? না। না কেন? গাড়িতে যাওয়া আমার জন্য জরুরি কিছু না, কার সঙ্গে যাচ্ছি সেটা জরুরি। তোমাকে তো আমি প্রথম দিনই বলেছি তোমাকে আমার পছন্দ। তোমার মতো মেয়েরা আমাকে হিসেবে খুব ভালো হয়। আমান্তে কি? আমান্তে শব্দটা স্প্যানিশ, এর অর্থ হলো সেন্টিমেন্টাল ফ্রেন্ড। তুমি না চাইলেও তোমাকে আমি দেখছি একজন আমান্তে হিসেবে। আমান্তে নিয়ে কি আপনি সাইকোলজির খেলা খেলবেন? মাঝে মাঝে খেলি, তবে সাইকোলজির খেলা না, ম্যাজিকের খেলা। তার মানে? প্রথম দিন যা করেছি সেটা হলো খুব সহজ একটা ম্যাজিক দেখিয়েছি। আমি 4টা কাগজে 4 রকম লেখা লিখেছি। একটাতে লিখেছি মৃন্ময়ী মোটরসাইকেলে চড়তে রাজি হবে না, সেই কাগজটা রেখেছি এক জায়গায়। আরেকটাতে লিখেছি মোটরসাইকেলে চড়তে সে খুব খুশি মনে রাজি হবে, সেটা রেখেছি অন্য জায়গায়। তুমি যাই করবে আমি সেই কাগজটা বের করে তোমাকে দেখিয়ে বলতাম তুমি কি করবে তা আমি আগে থেকেই জানি। এতে আপনার লাভ কি হয়েছে? তোমাকে চমকে দিতে পেরেছি, এটাই লাভ। আপনি কি সবাইকে চমকে দিয়ে বেড়ান? না, সবাইকে চমকাতে ইচ্ছা করে না, কাউকে কাউকে করে, আমান্তেকে করে। আপনি যে ভঙ্গিতে আমাকে বলছেন তার থেকে আমার মনে হয়েছে এ ধরনের কথা আপনি অবলীলায় বলতে পারেন এবং আমার আগে আরও অনেককে আমান্তে বলেছেন। বলেননি? হ্যাঁ, বলেছি। তুমি বলনি? মুখে বলার কথা বলছি না। বাঙালি মেয়ে এ ধরনের কথা অবলীলায় বলতে পারে না, আমি মনে মনে বলার কথা বলছি। না, আমি মুখে বা মনে মনে কখনো বলিনি। বলতে ইচ্ছা করেনি? না, আমার ইচ্ছাও করেনি। তুমি এমন কঠিন গলায় কথা বলছো কেন? তোমার গলার স্বর শুনে মনে হচ্ছে খুবই অপ্রিয় কোনো প্রসঙ্গে তুমি কথা বলছো। প্রসঙ্গটা আমার অপ্রিয়। কোনো একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হবে, আমান্তে টাইপ পরিচয়। রাত 12টার পরে নিচু গলায় তার সঙ্গে টেলিফোনে কথা বলবো, ছুটি ছাটার দিন ফুচকা খেতে যাব এবং কিছুক্ষণ পরপর চমকে চমকে রাস্তার দিকে তাকাবো কেউ দেখে ফেললো কি না।
এটা আমার খুবই অপছন্দ। স্পেনে কি হয় আমি জানি না, ওই দেশে কখনো যাইনি, তবে আমাদের দেশে প্রেমের ব্যাপারে কিছু সেট রুলস আছে। জানতে চান? হ্যাঁ, জানতে চাই। প্রেমে পড়লে ছেলে মেয়ের ফুচকা খেতে হবে। কারণটা কি? ফুচকা বিক্রি হয় পার্কে এবং মেয়েরা খেতে পছন্দ করে। দামে সস্তা বলে ছেলেদের জন্য খুব সুবিধা হয়। স্যার হাসতে হাসতে বললেন, তোমার কথা শুনে মজা পাচ্ছি, এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। কোনো একটা পার্কে আমাকে নিয়ে চলো তো, ফুচকা খাবো। আজ আর তোমাদের বাসায় যাব না, ফুচকা খেয়ে বিদায়। আপনি সত্যি ফুচকা খাবেন? হ্যাঁ, খাবো। প্রেমে পড়ার যেসব সেট রুলস এদেশে আছে তার প্রতিটি আমি মানতে চাই। টেলিফোন কখন করতে হয় বললে? রাত 12টার পর। স্যার ঠাট্টা করবেন না। আমি ঠাট্টা করছি না, আমি সিরিয়াস। আমরা কি ফুচকার দোকানের দিকে যাচ্ছি? হ্যাঁ, যাচ্ছি। ফুচকা খেতে খেতে তোমাকে একটা ইন্টারেস্টিং কথা বলবো। এখনই বলুন। সব কথা সব জায়গায় বলা যায় না। জনসভায় যে কথা বলা যায় শোবার ঘরে সে কথা বলা যায় না। চলন্ত গাড়িতে যে কথা বলা যায় সে কথা বটগাছের নিচে বসে বলা যায় না। কথা হলো পেইন্টিংয়ের মতো। জয়নাল আবেদিনের দুর্ভিক্ষের ছবি তুমি তোমার ডাইনিং রুমে টানাতে পারো না। আমি বোধহয় আবার টিচার হয়ে যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছেন। সরি। চুপ করলাম। ফুচকা মুখে না দেওয়া পর্যন্ত আর কথা বলবো না। আমরা ফুচকা খেতে এসেছি শেরে বাংলা নগরে। কৃষ্ণচূড়া গাছের নিচে সারি সারি ফুচকার দোকান। স্যার মুগ্ধ গলায় বললেন, বাহ, মৃন্ময়ী তাকিয়ে দেখো, এক সারি কৃষ্ণচূড়া গাছ জায়গাটাকে কেমন বদলে দিয়েছে। কৃষ্ণচূড়া গাছের বদলে যদি জারুল গাছ হতো তাহলে কি হতো? গাছ ভর্তি নীল ফুল, ব্যাকগ্রাউন্ডে নীল আকাশ, লেকের পানিতেও নীল আকাশের ছায়া। একটা ড্রিম ড্রিম ব্যাপার হতো কিনা বলো? হয়তো হতো। সোনালু বলে একটা গাছ আছে যার ফুল ছোট ছোট, ফুলের রং গাঢ় সোনালি। কৃষ্ণচূড়া গাছের বদলে সোনালু গাছ হলে কেমন হয়? জানি না কেমন হতো। চিন্তা করো, চিন্তা করে বলো। একটা জিনিস মাথায় রেখে চিন্তা করবে। সোনালি রং বলে কিছু নেই, কিন্তু পৃথিবী 7টা রং নিয়ে খেলা করে। রামধনুর 7 রং, কারণ আমাদের চোখ এই 7টা রঙই দেখতে পায়। পৃথিবীতে কিন্তু অনেক অনেক রং আছে, আমরা সেই সব রং দেখতে পাই না, কারণ আমাদের চোখ সেই সব রং দেখার জন্য তৈরি না। 7টা রং দেখার জন্য আমাদের চোখ তৈরি হয়েছে বলেই আমরা 7টা রং দেখছি। নিন, ফুচকা খান। খেতে খেতে ইন্টারেস্টিং কী কথা বলবেন বলুন, নাকি রং বিষয়ক এইগুলোই সেই ইন্টারেস্টিং কথা? রঙের কথাগুলো তোমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে না? না, তেমন ইন্টারেস্টিং লাগছে না। বুকিশ কথা বলে মনে হচ্ছে। মনে হচ্ছে আপনি বই পড়ে থিওরি মুখস্থ করে এসে থিওরি কপচাচ্ছেন। সরি। সরি হবার কিছু নেই। আপনি কন্ডিশনড হয়ে গেছেন। থিওরি কপচাতে কপচাতে থিওরি কপচানো আপনার স্বভাবে দাঁড়িয়ে গেছে। আপনি নিজে সেটা বুঝতে পারছেন না। আপনি কি ইন্টারেস্টিং কথাটা এখন বলবেন? হ্যাঁ, বলবো। আমি লক্ষ্য করেছি মোটরসাইকেলে করে একটা ছেলে প্রায় ইউনিভার্সিটিতে আসে, তোমাকে লক্ষ্য করে, তারপর চলে যায়। মাঝে মাঝে তোমার গাড়ির পিছনে পিছনে যায়। একদিন সে আমাকেও ফলো করেছে। ছেলেটা কে? জানি না তো কে। একটা ছেলে দিনের পর দিন তোমাকে ফলো করছে, তারপরে ব্যাপারটা তোমার চোখে পড়ল না? না, চোখে পড়েনি। ছেলেটার সঙ্গে আলাপ করতে চাও? অবশ্যই চাই। সে মোটরসাইকেল নিয়ে এখানেও আমাদের পিছনে পিছনে এসেছে। এই মুহূর্তে সে আছে তোমার প্রায় 20 গজ পিছনের কৃষ্ণচূড়া গাছের আড়ালে। তার গায়ে বিস্কিট কালারের শার্ট। ছেলেটা সানগ্লাস পরে আছে, তার চুল কোঁকড়ানো। আশ্চর্য কথা তো। এই আশ্চর্য কথাটা বলার জন্যই আজ আমি ইচ্ছে করে তোমার গাড়িতে এসেছি। ফুচকা খাওয়া বা তোমাদের বাড়িতে বেড়াতে যাওয়া আমার মূল উদ্দেশ্য না। এই কথাগুলো বলেছি তোমাকে চমকে দেবার জন্য। বুঝতে পারছি, কিছু কিছু মানুষকে আপনি চমকে দিতে পছন্দ করেন। তুমি কি ছেলেটার সঙ্গে কথা বলবে? না, আমি বলবো। না, আমিই বলবো। ফুচকা জিনিসটা তো আমার খেতে খুবই ভালো লাগছে।
আমি বরং এক কাজ করি, আরও হাফ প্লেট ফুচকা খাই, এই ফাঁকে তুমি কথা বলে এসো। আমি অপেক্ষা করছি। রাতের অস্পষ্ট আলোয় দেখা মানুষকে দিনের ঝলমলে রোদে দেখলে সম্পূর্ণ অন্যরকম লাগে। রাতে যাকে রহস্যময় মনে হয়, দিনে সেই সাদামাটা একজন হয়ে যায়। ভাইয়ার যে বন্ধু চোখে সানগ্লাস পরে আমার সামনে দাঁড়িয়ে আছে, তাকে বোকা বোকা দেখাচ্ছে। মনে হচ্ছে সে আমাকে দেখে ভয়ও পাচ্ছে। তার ভয় পাওয়া উচিত না, ভয় পাওয়া উচিত আমার। এই ছেলেটা ভয়ঙ্কর মানুষদের একজন। সে এখন নিজেই ভয় পাচ্ছে, অথচ এই মানুষটাই যখন ছাদে ভাত খাচ্ছিল তখন মোটেও ভয় পাচ্ছিল না। তাকে বোকা বোকাও লাগছিল না। চেহারাও রাতে অনেক সুন্দর দেখাচ্ছিল। ভীত মানুষের চেহারা হয়তো খারাপ হয়ে যায়। আমি তার দিকে তাকিয়ে বললাম, আপনি এখানে কি করছেন? কিছু করছি না। আপনি কি প্রায়ই আমাকে ফলো করেন? সানগ্লাস পরা মানুষটা এই প্রশ্নে মনে হয় খুবই বিব্রত হয়েছে। মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে এখন কৃষ্ণচূড়া গাছের সৌন্দর্য দেখায় ব্যস্ত। কেন এই কাজটা করছেন? আমাকে কিছু বলতে চান? না। কিছু বলতে চাইলে বলতে পারেন। কিছু বলতে চাই না। আমাকে ফলো করবেন না, প্লিজ। লাল শার্ট পরা ওই লোকটাকে? লাল শার্ট পরা ওই লোককে তা দিয়ে আপনার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে? না। তাহলে চলে যান। আচ্ছা। আচ্ছা বলে দাঁড়িয়ে থাকবেন না। মোটরসাইকেলে উঠে স্টার্ট দিন, প্লিজ। মোটরসাইকেল চলে না যাওয়া পর্যন্ত আমি দাঁড়িয়ে রইলাম। স্যার আমার জন্য অপেক্ষা করছেন। তার কাছে যেতে ইচ্ছা করছে না। হঠাৎ খানিকটা বিষণ্ণ বোধ করছি। কেন করছি তাও বুঝতে পারছি না। রাস্তার ওপাশেই আমার গাড়ি। ড্রাইভার গাড়ির কাছ নামিয়ে কৌতূহলী চোখে আমাকে দেখছে। একটা কাজ করলে কেমন হয়? স্যারকে কিছু না বলে রাস্তা পার হয়ে গাড়িতে উঠে বসলে হয় না? তিনি খুবই অবাক হবেন। অপমানিত বোধ করারও কথা। তাতে সমস্যা কিছু নেই। আমি ক্লান্ত ভঙ্গিতে রাস্তা পার হলাম। স্যার কী করছেন বুঝতে পারছি না। তিনি নিশ্চয়ই ফুচকার প্লেট ফেলে দিয়ে দৌড়ে আমার দিকে আসছেন না, ঘটনাটা হজম করছেন। স্যারের মতো মানুষকে অনেক কিছু হজম করতে হয়। গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি চালাতে বললাম। স্যার কী করছেন দেখতে ইচ্ছা করছে। সেটা সম্ভব না। ভদ্রলোক এখন কি করবেন? প্রথমেই ছোট্ট একটা বিপদে পড়বেন, ফুচকার দাম দিতে পারবেন না। ফুচকার প্লেট হাতে নিয়েই তিনি বলেছেন, মৃন্ময়ী, একটা ভুল করে ফেলেছি। মানিব্যাগ আনিনি। তোমার সঙ্গে টাকা আছে তো? ফুচকার দাম দেওয়ার মতো টাকা সঙ্গে নেই, এটা কোনো বুদ্ধিমান মানুষের জন্য বড় সমস্যা না। এই সমস্যার সমাধান বার করা যাবে। তিনি সুন্দর করেই এই সমস্যার সমাধান করবেন। তারপর কি হবে? তিনি চিন্তিত হয়ে বাসায় ফিরবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইবেন, কিন্তু করতে পারবেন না। আমার টেলিফোন নাম্বার তার কাছে নেই। ড্রাইভার বলল, বাসায় যাব আপা? আমি বললাম, না। কোন দিকে যাব? আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় ঘোরাঘুরি করতে থাকুন। আধ ঘন্টা এরকম ঘুরবেন, তারপরে বাসায় যাবেন। ড্রাইভারের মুখ শুকিয়ে গেল। আমাদের ড্রাইভার 3 জন। 3 ড্রাইভারের একই অবস্থা হয়। যখনই বলি, আপনার ইচ্ছামতো কিছুক্ষণ গাড়ি নিয়ে চক্কর দিন, তখন তাদের দেখে মনে হয় তারা অথৈ সাগরে পড়ে গেছে। পরের ইচ্ছায় কাজ করতে এদের সমস্যা নেই। নিজের ইচ্ছায় তারা কিছুই করতে পারে না। নিজের স্বাধীন ইচ্ছায় কাজ করার ক্ষমতা এদের নষ্ট হয়ে গেছে। দোতলার টানা বারান্দায় বাবা বসে আছেন। বাবার পাশে আজহার চাচা। বারান্দায় চেয়ারগুলো এমনভাবে পাতা যে মুখোমুখি বসার উপায় নেই। দুজন পাশাপাশি বসে আছেন। কথা বলার সময় আজহার চাচা বাবার দিকে তাকাচ্ছেন, হাত পা নাড়ছেন। বাবা মূর্তির মতো সামনের দিকে তাকিয়ে আছেন। ঠোঁট নাড়া দেখে আলাপের বিষয়বস্তু বোঝা যাচ্ছে না। তবে আজহার চাচার মুখ ভর্তি হাসি দেখে মনে হয় দারুণ মজার কোনো কথা হচ্ছে। বাবাকে দেখে মনে হচ্ছে তিনি বিরক্তির শেষ সীমায় পৌঁছে গেছেন। যে কোনো মুহূর্তে তিনি লাফ দিয়ে উঠে দাঁড়াবেন। সামনের বেতের গোল টেবিলটা লাথি দিয়ে ফেলে দেবেন। এতে যদি বিরক্তি কাটা যায় তাহলে কাটা যাবে। যদি কাটা না যায় তিনি হয়তো বা দোতলার বারান্দা থেকে লাফ দেবেন। আমি সরাসরি তাদের কাছে গেলাম। আজহার চাচা আমাকে দেখে আনন্দিত গলায় বললেন, অনেক আগেই চলে যেতাম। তুই আসবি, তোর সঙ্গে দেখা হবে, এই জন্যই বসে আছি। তোর বাবা বলল, তোর নাকি ইউনিভার্সিটি থেকে ফেরার টাইমের কোনো ঠিক নেই। কখনো দুপুর 3টায় ফিরিস, কখনো রাত 8টা।
আমি হাসলাম। হঠাৎ আপনার দেখা পেয়ে খুবই আনন্দ পাচ্ছি জাতীয় হাসি। আমার আসলেই ভালো লাগছে। চাচা, আপনি নাকি কবরের জন্য জায়গা কিনেছেন? হ্যাঁ রে মা, কিনে ফেললাম। ধানমন্ডিতে যখন 1 বিঘার একটা প্লট কিনি তখন খুবই আনন্দ পেয়েছিলাম। কবরের জায়গাটা কেনার পরও সমান আনন্দ পেয়েছি। তোর বাবাকে কিনে দিতে চাচ্ছি, সে কিনবে না। আপনি তো চাচা ডেঞ্জারাস মানুষ। ডেঞ্জারাস কেন রে মা? প্রথমে কাফনের কাপড় কিনে দিলেন, এখন কবরের জন্য জায়গা কিনে দিচ্ছেন। কয়েকদিন পর কবরের জায়গাটা বাঁধিয়ে ফেলবেন, তারপর মৌলবি রেখে দেবেন, সে প্রতি বৃহস্পতিবারে গিয়ে অজিফা পাঠ করবে। এদিকে কবরে কোনো ডেড বডিই নেই, বাবা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। আজহার চাচা শব্দ করে হেসে উঠলেন। তার হাসি আর থামতেই চায় না। অনেক কষ্টে হাসি থামান, আবার হো হো করে ওঠেন। তিনি বাবার কাঁধে ধাক্কা দিয়ে বললেন, তোমার মেয়ের কথাবার্তা শুনেছ? জোকারি ধরনের কথাবার্তা। এরকম কথা কয়েকটা শুনলে তো হাসতে হাসতে দম বন্ধ হয়েই মারা যাব। বলে কি, কবরে কোনো ডেড বডি নেই, এদিকে প্রতি বৃহস্পতিবার অজিফা পাঠ হচ্ছে। হা হা হা। বাবা বিরক্ত চোখে আমার দিকে তাকালেন। চোখের ভাষায় বলার চেষ্টা করলেন, তুমি কেন বুঝতে পারছো না আমি এই লোকটার সঙ্গে পছন্দ করছি না? কেন তুমি তারপরে মানুষটাকে প্রশ্রয় দিচ্ছ? তার সঙ্গে রসিকতা করার কোনো দরকার নেই। আজহার চাচা বললেন, মৃন্ময়ী মা, আমার ছেলেটাকে আজ জোর করে ধরে নিয়ে এসেছি। ছোটবেলায় কত এসেছে, এখন আর আসতে চায় না। তার কথা তোর মনে আছে তো মা? ডাকনাম শুভ। তোদের বসার ঘরে ও একা একা বসে আছে। ও চাটা কিছু খাবে কিনা একটু জিজ্ঞেস করিস তো। যা লাজুক ছেলে, মুখ ফুটে কিছু বলবে না। একে নিয়ে বিরাট বিপদে আছি। তাকে এমন কোনো মেয়ের হাতে তুলে দিতে হবে যে তার নাকে দড়ি দিয়ে কেনি আঙ্গুলে বেঁধে রাখবে। আমি বাবার দিকে তাকালাম। বাবা হতাশ দৃষ্টি দিয়ে ইশারায় বলার চেষ্টা করলেন, খবরদার, ওই দিকে যাবি না। তার মনে ক্ষীণ সন্দেহ হলো, হতাশ দৃষ্টিটা আমি কি বুঝেছি? সে কারণেই হয়তো আজহার চাচার দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলে কি মেয়েদের সঙ্গে কথা বলে? সে শুনেছি কঠিন ধর্ম পালন করে। আজহার চাচা আন্তরিক ভঙ্গিতে বললেন, মৃন্ময়ী মা তো বাইরের কেউ না, তোর সঙ্গে কথা বলতে দোষ নেই। বাবা গম্ভীর গলায় বললেন, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কথা বলবে, তার জন্য যদি দোষ গুণ বিচার করতে হয় তাহলে কথা না বলাই উচিত। মৃন্ময়ী, তোর যাবার দরকার নেই। তোকে দেখে বেচারা হয়তো অস্বস্তিতে পড়বে। কি দরকার? তোকে দেখেও মনে হচ্ছে তুই খুব টায়ার্ড। তুই একটা হট শাওয়ার নে, নাস্তা খেয়ে রেস্ট নে। তোর পরিশ্রম বেশি হচ্ছে, তোর রেস্ট দরকার। আমি তাদের সামনে থেকে চলে এলাম। আমার কাছে মনে হচ্ছে কোনো একটা ঝামেলা হয়েছে, বড় কোনো ঝামেলা। বাবা মুখ শুকনো করে বসে আছেন, তিনি খুবই টেনশনে আছেন। আজহার চাচা তার ছেলে শুভকে নিয়ে বেড়াতে এসেছেন, এটাই কি টেনশনের কারণ? তিনি কিছুতেই চাচ্ছেন না আমি আজহার চাচার ছেলের সামনে যাই। বাবা যেখানে বসেছেন আমার ঘর তার থেকে অনেক দূরে। বাবা আজহার চাচার সঙ্গে কি কথা বলছেন কিছুই শুনতে পাচ্ছি না। তবে একটু পর পর আজহার চাচার হাসির শব্দ শুনতে পাচ্ছি। আজহার চাচা আজ খুব আনন্দে আছেন। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল।